প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে ওডিআই সিরিজের সমতায় বাংলাদেশ। নাহিদের ফাইফার, তামিম শান্তর 50। প্রতিটা উইকেটই স্পেশাল। যুদ্ধে নেমে গুলি খাওয়ার ভয় করলে চলবে না, ইনজুরি প্রসঙ্গে বললেন নাহিদ রানা। তৃতীয় ওয়ানডের দলে তানজিম সাকিব। আলোচনা থাকলেও সুযোগ মেলেনি মোসাদ্দেক সৈকতের। এখনই হাল ছাড়তে চান না। ক্রীড়া কার্ড পেয়ে প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি জামালের কৃতজ্ঞতা। কোচ নিয়োগে সহযোগিতা করবে সরকার। মোহাম্মদ সালার নতুন গন্তব্য নিয়ে গুঞ্জন। মিশরীয় তারকাকে পেতে চায় রোনালদোর আল নাসর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরল টাইগাররা। মিরপুরে ব্ল্যাক ক্যাপদের দেয়া 199 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 87 বল হাতে রেখেই টপকে গেছে মিরাজ বাহিনী। মাত্র 32 রান খরচায় ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার তুলে নিয়ে ম্যাচ সেরা নাহিদ রানা। অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম ও শান্ত। সিরিজ বাঁচানো লড়াই টাইগারদের। মিরপুরে টস হেরে আবারও ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে থাকা নিউজিল্যান্ডের 2 ওপেনার হেনরি নিকলস এবং নিক কেলির শুরুটা সাবধানী। তবে তাদের বেশি দূর এগোতে দেননি নাহিদ রানা। 13 রানে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে নিকলসকে ফিরিয়েছেন তিনি। ভেঙেছেন 25 রানের উদ্বোধনী জুটি। মাত্র 3 রান যোগ হতেই আবারও আঘাত। শরীফুলের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে মাত্র 2 রানের সাজঘরে উইলিয়াং। দলে সুযোগ পেয়ে এই বল হাতে জাদু দেখালেন সৌম্য। দেখে শুনে সেট হওয়ার চেষ্টায় থাকা ল্যাথামকে লিটনের ক্যাচ বানিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে তুলে দেন এই অলরাউন্ডার। বোলারদের চাপে রানের গতি যখন মন্থর, তখন এক প্রান্ত আগলে অর্ধশতক তুলে নেন নাথান কেলি আব্বাস জুটি চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। কিন্তু তখনই আবার ঝলসে উঠলেন নাহিদ রানা। আব্বাসকে ফিরিয়ে ভাঙলেন 56 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। নাহিদের নামের পাশে এখন 3 উইকেট। 17 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন নাথান কেলি। দারুণ ইকোনমিক্যাল বোলিং করা শরীফুল তাকে 83 রানে দেখালেন প্যাভিলিয়নের পথ। লেজের দিকে ফক্সক্রফট এবং লেননক্সের উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পূরণ করেন নাহিদ রানা। প্রথমটিও ছিল এই মাঠেই গত মাসে পাকিস্তানের বিপক্ষে। শেষ দিকে খরুচো তাসকিনও লাগাম টেনে ধরেন। উইল ও রৌরকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে 198 রানে গুটিয়ে দেন এই স্পিড স্টার। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা টাইগার শিবিরে। দলীয় 8 রানেই কাটা সাইফ হাসানের নাম। স্মিথের বলে ভাঙল উইকেট। 2 মেরে আউট সাইফ হাসান। ইনিংস বড় করতে ব্যর্থ। লম্বা সময় পর দলে ফেরা সৌম্য সরকার। সাইফের সমান ওই 8 রানই এসেছে তার ব্যাটে। তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন তামিম ও নাজমুল শান্ত। ব্ল্যাক ক্যাপ বোলারদের রীতিমতো শাসন করেই রান তুলতে থাকেন এই 2 ব্যাটার। 6-4 ও 3 ছক্কায় 33 বলে অর্ধশতক তুলে নেন তামিম। 76 রানে তামিম থামলে ভাঙে তাদের 120 রানের জুটি। ইনিংস বড় করতে পারেননি লিটন দাস, তবে উইকেটের এক প্রান্ত আগলে অর্ধশতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য মাসেল ক্র্যাম্প হওয়ায় 50 রানে রিটায়ার্ড আউট হয়ে উঠে যান এই বাঁহাতি ব্যাটার। বাকি কাজটা অনায়াসে সারেন তাওহিদ হৃদয় ও মেহেদী মিরাজ। 30 রানে অপরাজিত থাকেন হৃদয়, আর 8 রানের হারনামানা ইনিংসে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ক্যাপ্টেন মিরাজ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। সিম্পলি সেন্সেশনাল। নাহিদ রানা, ইউ বিউটি। গতি, বাউন্স আর ক্লাসের কি দুর্দান্ত কম্বিনেশন। ক্যারিয়ারের সেকেন্ড ফাইফার। নাহিদের ক্যারিশমায় নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ওয়ানডে জিতে সমতায় ফিরেছে বাংলাদেশ। একই সাথে ফিরেছে সিরিজ জেতার সম্ভাবনা। তবে শুধু 5 উইকেটের পরিসংখ্যানে চোখ রেখে এই ম্যাচে নাহিদের প্রভাব অনুমান করা সম্ভব নয়। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে আসলে কি করেছেন নাহিদ রানা? জাপানে সুনামির সতর্ক সাইরেন। মিরপুরে নাহিদ রানার গতির ঝড়ে লন্ডভন্ড ব্ল্যাক ক্যাপস ব্যাটিং অর্ডার। বোলিং ফিগার 10 ওভার 32 রান 5 উইকেট। ক্যারিয়ারের সেকেন্ড ফাইফার। তবে শুধু উইকেটের হিসাব দিয়ে এই ম্যাচে নাহিদের ইম্প্যাক্টের বয়ান অসম্ভব।
টাইগার ক্রিকেটে তো বটেই, ওয়ার্ল্ড সার্কিটেও পেস শিল্পের নয়া কারিগর বদ্বীপের এই স্পিড স্টার। একটু কি বাড়িয়ে বলা হচ্ছে? একদম না। এই যেমন এবার পিএসএলে সেরা বোলিং স্পেলটা করে গ্রেট শোয়েব আক্তারের মন জিতেছেন। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যে 5টা উইকেট নিলেন সেগুলোর গতির হিসাবটা একবার দেখুন। 144.7, 146.8, 146.1, 144.1 আর 141.6। উইকেট টেকিং ডেলিভারিগুলোর কোনোটারই গতি ঘন্টায় 141 কিলোমিটারের কম না। কোনো টাইগার পেসার এমন কাজ আগে কখনো কি করতে পেরেছে? সিরিজের প্রথম ওয়ানডেতে 1 উইকেট নিতে খরচা করেছিলেন 65 রান। ছিল না লাইন লেংথের কোনো ঠিক ঠিকানা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপস ব্যাটাররা দেখল নতুন এক নাহিদ রানাকে। ইনিংসের শুরু থেকেই নাহিদের এক্সপ্রেস পেসে ধসে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার। 10 ওভারে একটি বলই করেছেন 140 কিলোমিটারের কম গতিতে। গতির কি দুর্দান্ত দাপট! নাহিদের প্রথম 2 উইকেটের কথাই ধরুন না, নিজের পয়লা ডেলিভারিতেই হেনরি নিকোলাসকে গতির ফাঁদে বোকা বানিয়েছেন। উইল ইয়াং কাটা পড়েছেন 150-এর এক বাউন্সারে। আব্বাস আর ফক্সক্রফটও রানার বাউন্সার সামলাতে ব্যর্থ হয়ে উইকেট দিয়েছেন। শুধু কি পেস আর বাউন্স? আসলে কিন্তু তা না। নাহিদের বোলিং বিশ্লেষণ করতে হলে দেখতে হবে ম্যাচের কোন কোন সময়ে উইকেট তুলেছেন এই টাইগার পেসার। প্রথম 7 ওভারে তাসকিন শরীফুল জুটি চাপ তৈরি করেছিলেন ঠিকই, তবে ব্রেক থ্রু এনে দিতে পারেননি। নাহিদ পাওয়ার প্লেতে পরপর 2 ওভার প্রথম বলেই তুলেছেন উইকেট। প্রথম 5 ওভারে 2 উইকেট নিতে দিয়েছেন মাত্র 10 রান। আব্বাস আর নিক ক্যালির 66-র জোটে বড় রানের রাস্তা পাচ্ছিল নিউজিল্যান্ড। আব্বাসকে আউট করে আবারও মাচ নিডেড ব্রেক থ্রুটা দিয়েছেন নাহিদ রানা। একই সাথে ফক্সক্রফট আর লেনেক্সকে আউট করে ছেটে দিয়েছেন ব্ল্যাক ক্যাপদের লেজটাও। আর তাই 200-র আগেই অল আউট গেস্টরা। ডায়না জারিন, স্টার নিউজ। যুদ্ধে নেমে গুলি খাওয়ার ভয় পেলে চলবে না, ঠিক সেইভাবে পেস বোলারদের ইনজুরির চিন্তা করলেও চলবে না, এমন মন্তব্য করেছেন ফাইফার নেয়া নাহিদ রানা। সেই সাথে নিজের প্রতিটা উইকেটকেই বলছেন গুরুত্বপূর্ণ। ধরেন আপনি যদি যুদ্ধে নামেন তো কখনো ধরেন গুলি খাওয়ার ভয় করবো না, সেরকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরি পড়বেন, এটা স্বাভাবিক। আর হচ্ছে যে যেটা বললেন মেনটেনের বিষয়, এই জিনিসটা অবশ্যই ফিজিও আছে বিসিবিতে, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, ফিজিও বলেন, ট্রেনার বলেন, তারা অবশ্যই দেখে এবং কোন ম্যাচটা কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে রাখে। তো অবশ্যই তারা ওভারঅল আলহামদুলিল্লাহ তারা মেনটেন করে আমাদের পেস বোলিং আমরা যারা গ্রুপ আছি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তানজিম সাকিব। আলোচনা থাকলেও সুযোগ মেলেনি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে এখনই হাল ছাড়তে চান না এই মিডল অর্ডার ব্যাটার। বিশ্বকাপে আরেকবার দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন তিনি। স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে 27 বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সৈকত। বিস্তারিত রেদওয়ান শরণের প্রতিবেদনে। হার মানার চিন্তা আমি কখনোই করি নাই। এন্ড অফ দ্য ডে সবাই চেষ্টা করে এবং আমার মনে হয় যারা ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করে সবাই ন্যাশনাল টিমের জন্যই খেলতে চায়। অপেক্ষাটা 3 বছর 8 মাসের বেশি। সবশেষ 2022 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে ফরম্যাটে। এরপর দীর্ঘদিনের বিরতি, ঘরোয়া ক্রিকেটে নিজেকে খুঁজে ফেরার চেষ্টা। ঢাকায় যখন ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সিরিজে সমতা ফেরার মিশনে টাইগাররা, তখন সিলেটে বিসিএল এর লঙ্গার ভার্সনে ব্যস্ত মোসাদ্দেক সৈকত। 24-25 জন একটা পুল তৈরি করা হয়েছে, সেখান থেকেই জানানো হয়েছে যে হয়তো 27 বিশ্বকাপ এখান থেকে প্ল্যান করা হবে। সো ডেফিনেটলি এখন ক্যাম্প শেষ করলাম, সামনে যে খেলাগুলো আছে সেগুলো ভালো খেলতে হবে। যদিও সামনে বিসিএল আছে, প্রিমিয়ার লিগ আছে, অবশ্যই ফোকাস করতেছি সেদিকে। ওইগুলো ভালো খেলতে পারলে তো অবশ্যই সুযোগ আছে। বয়সটা আনুষ্ঠানিকভাবে 30 পেরিয়েছে। এখনো স্বপ্ন দেখছেন দেশের হয়ে বিশ্বকাপে আরেকবার গায়ে চড়াবেন লাল সবুজ জার্সি। না, ভালো লাগার তো অবশ্যই বিষয় হবে এবং আমি মন থেকে সেটা চাইবও করতে। আসলে তো সামনে যেহেতু আমার বিসিএল এবং প্রিমিয়ার ডিভিশন আছে, সো চেষ্টা করবো সেই জায়গাতে আগের পারফরমেন্সগুলো ধারাবাহিকতা রাখতে এবং সেটা করে যেন আবার ব্যাক করতে পারি টিমে। এবং শুধু ওইটাই না, মানে একদম পুরো শেষ পর্যন্ত যেন আমার যতদিন ক্রিকেট খেলবো ততদিন যেন ন্যাশনাল টিমের জন্য খেলতে পারি। অবশ্য দীর্ঘ এই সময়ে দলে সুযোগ না পেলেও হার মানেননি সৈকত। পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে করে গেছেন নিজের কাজটা। হার মানার চিন্তা আমি কখনোই করি নাই। এন্ড অফ দ্য ডে সবাই চেষ্টা করে
এবং আমার মনে হয় যারা ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করে সবাই ন্যাশনাল টিমের জন্যই খেলতে চায়। একটা প্লেয়ারও আপনি দেখাইতে পারবেন না যে সে ন্যাশনাল টিমে খেলতে চায় না। সো ওই জায়গাতে গিভ আপ করার মানে চিন্তাটা কখনোই আসে না। যতদিন খেলবো ওই চিন্তা করেই খেলবো এবং পজিটিভ চিন্তা করেই ক্রিকেটটা খেলবো। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওডিআই এর আগে রুবেল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম। এরপর প্রেস বক্সে গিয়ে সাংবাদিকদের সাথে ফটো সেশনে মাতেন রুবেল। একটা সময় বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম সেরা সদস্য ছিলেন রুবেল হোসেন। টাইগারদের অসংখ্য জয়ের সাক্ষী তিনি। দীর্ঘদিন ছিলেন লাইমলাইটের বাইরে, অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন অবসরের ঘোষণা। রুবেলের দীর্ঘ এক যুগের পথ চলাকে সম্মান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় রুবেলের বিদায়ী সংবর্ধনা। অনুষ্ঠানে ছেলেকে নিয়ে হাজির হন রুবেল। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিসিবির সভাপতি তামিম ইকবাল ও অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম। বিসিবির কাছে এমন সম্মাননা পেয়ে আপ্লুত রুবেল ক্রিকেট বোর্ডের প্রতি প্রকাশ করেন কৃতজ্ঞতা। আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে যে রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। তো যে বিষয়টা আমার কাছে খুবই গর্বের এবং আনন্দের ছিল, এবং আজকে এত সুন্দর একটি এনভায়রনমেন্ট তৈরি করেছে, এত সুন্দরভাবে আমাকে সম্মানিত করেছে, এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। স্পিড স্টার তাসকিন আহমেদও স্মৃতিচারণ করেন রুবেলকে নিয়ে। আমার এখনো মনে আছে 2015 সালে ওয়ার্ল্ড কাপের ইংল্যান্ডের সাথে ম্যাচটা, এমন একটা টাইট সিচুয়েশন ছিল এবং 2 বলে 2টা উইকেট নিয়ে আপনি আমাদেরকে কোয়ালিফাই করতে সাহায্য করছেন। তো ওই কথাটা এখনো মনে পড়ে যে ডোন্ট গোস ফর হিরোজ অ্যান্ড গোস ফর হিরোজ। রুবেল হোসেন জিতাইছে ম্যাচটা। বিসিবির বিশেষ সম্মাননা নিয়ে রুবেল ছুটে যান মিরপুর হোম অব ক্রিকেটের প্রেস বক্সে। সময় কাটিয়েছেন ক্রীড়া সাংবাদিকদের সাথে, হয়েছেন ফ্রেমে বন্দী। ক্যারিয়ার জুড়ে পাশে পাওয়া ক্রীড়া সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রুবেল হোসেন। কেএম সনি, স্টার নিউজ। সরকারের দেয়া ক্রীড়া কার্ড হাতে পেয়ে প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। জাতীয় দলের অধিনায়কের হাতে ক্রীড়া কার্ড তুলে দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া উন্নয়নে প্রধানমন্ত্রীর আইডিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সম্প্রতি দেশের ফুটবলে অগ্রগতির যে হাওয়া বইছে, সরকার তা আরও বেগবান করতে চায় বলে জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসভবনের অতিথি কক্ষে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রিমিয়ার লিগের ব্যস্ততায় রবিবার আনুষ্ঠানিকভাবে ক্রীড়া কার্ড গ্রহণ করতে পারেননি তিনি, তাই সোমবার আমন্ত্রণ পেয়েই সকাল সকাল হাজির মন্ত্রী বাড়িতে। জাতীয় ফুটবল দলে জামালের অগ্রজ অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত থেকে বিভিন্ন সুবিধা সম্বলিত ক্রীড়া কার্ড গ্রহণ করেন JV6। সরকারের এমন উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রতি জানান কৃতজ্ঞতা। বললেন এই কার্ডই হবে দেশের ক্রীড়াঙ্গনের মান উন্নয়নের অনন্য চাবিকাঠি। জাতীয় দলের অধিনায়কের হাতে তার ক্রীড়া কার্ডটি তুলে দিতে পেরে প্রতিমন্ত্রীও ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। আমিনুল ভাই আর আমার প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, দুইজনকে আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই। এটা স্পোর্টস কার্ড বলি, বাট নট স্পোর্টস কার্ড, আমি বলবো আমিনুল কার্ড, কারণ উনি ইন্ট্রোডিউস করছে। মিসিং একটি ভাব কিন্তু আসলে ছিল আমার কাছে, যে গতকালকে যে জামাল ভুঁইয়ার হাতে কার্ডটি দিতে পারিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু গুরুত্ব দিতে চান, আরো কিছু আইডিয়া উনি দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে একটি একটি করে ইন্ট্রোডিউস করব। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেন জাতীয় দলের অধিনায়ক। এ সময় মন্ত্রী বলেন, সাফের শিরোপা পুনরুদ্ধারে দলের প্রস্তুতিতে সকল প্রকার সহায়তা দিতে কোনো রকম কার্পণ্য করবে না সরকার। সম্প্রতি দেশের ফুটবলে অগ্রগতির যে হাওয়া বইছে তা আরও ত্বরান্বিত করতে চায় সরকার। জাতীয় দলের কোচ নিয়োগেও চাহিদা মতো সহযোগিতা করতে চান প্রতিমন্ত্রী। আফটার 4 মান্থস মেবি নতুন প্লেয়ার আসবে না, সো ইটস আ মোটিভেশন টু ডু বেটার অ্যান্ড টু ডু বেটার ফর দ্য কান্ট্রি। জামাল ভুঁইয়ার প্রতি এবং আমার বাংলাদেশ ফুটবল টিমের প্রতি আমরা আহ্বান থাকবে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে আগামীর যে সাফ ফুটবল হবে, সেই সাফ ফুটবলে যাতে বাংলাদেশ সেই দীর্ঘ যে 2003 সালের পর থেকে আজ পর্যন্ত চ্যাম্পিয়নশিপের যে খরা,
সেই খরা যাতে কাটিয়ে উঠতে পারি ইনশাল্লাহ। শুধু জাতীয় পর্যায়ের খেলোয়াড় নয়, পর্যায়ক্রমে সারা দেশের মেধাবী খেলোয়াড়দের ক্রীড়া কার্ডের আওতায় আনা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। দীর্ঘ 2 যুগেও সংস্কারের ছোঁয়া লাগেনি নওগাঁ জেলা স্টেডিয়ামে। অযত্ন আর অবহেলায় জৌলুস হারিয়েছে স্টেডিয়ামটি। যদিও খেলাধুলায় কিছুটা প্রাণ ফিরেছে, তবে জরাজীর্ণ গ্যালারি আর অনুপযোগী মাঠ ভালো খেলোয়াড় তৈরিতে বড় বাধা। আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের। বিস্তারিত তৌহিদুল ইসলামের রিপোর্টে। খুদে খেলোয়াড়দের বুক জুড়ে স্বপ্ন। বিকেল নামলেই সময় করে নওগাঁর মাঠে ঘাম ঝরাতে ব্যস্ত তারা। এই মাঠে খেলেই জেলার সুনাম দেশ জুড়ে ছড়িয়েছে এনামুল, আজিম, আইরিন খাতুনের মতো জাতীয় দলের খেলোয়াড়রা। তাদের অনুপ্রেরণায় নিজেদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে কঠোর অনুশীলনে ব্যস্ত খুদে খেলোয়াড়রা। তবে ভালো মানের মাঠ আর স্টেডিয়াম ব্যবস্থাপনায় মনে জমেছে অসন্তুষ্টি। বিশেষ করে ড্রেসিং রুমের অভাব বড় বাধা নারী খেলোয়াড়দের। বাসা থেকে আমরা ড্রেস আপ করে আসি, এখানে তো চেঞ্জ করার ভালো ফ্যাসিলিটি আমরা পাই না। আমরা প্র্যাকটিস করে যে গোসল দিব সেরকম বাথরুমও আমাদের কোনো নাই। বৃষ্টির সময় মাঠে পানি জমা হয়ে যায়, ড্রেনে পানি সংস্করণ হয় না, ডেঙ্গুতে অনেকে প্লেয়ার যার ডেঙ্গুতে অলরেডি আক্রান্ত হয়েছে। ভালো কিছু করতে হলে অনেক ফ্যাসিলিটির প্রয়োজন, তাহলে অনেক ভালো কিছু করা যায়। শুধুমাত্র নামের মধ্যেই সীমাবদ্ধ জেলা স্টেডিয়াম। 1984 সালে মাঠের পশ্চিম ও দক্ষিণ দিকে নির্মাণ করা হয় 2টি গ্যালারি আর ছোট্ট দোতলা একটি অফিস রুম, যেগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় নষ্টের পথে। অবকাঠামো দেখা দিয়েছে ফাটল। খেলার হারানো ঐতিহ্য ফেরাতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি ভক্ত আর জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের। একটা প্লেয়ার একটা জায়গায় বসে ড্রেসিং করবে, কি একটা প্লেয়াররা একটা বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, সেই ওয়াশরুমগুলো যদি দেখেন আপনারা, আমি চাইবো অবশ্যই, আমি সাবেক একজন ক্রীড়াবিদ হিসাবে আমি চাইবো আমার নওগাঁ জেলাতে যেন ভালো একটা ড্রেসিং রুম থাকে, ওয়াশরুম থাকে, একটা কনফারেন্স রুম থাকে, যেগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে মাঠ সংস্কারের পাশাপাশি আধুনিক স্টেডিয়াম নির্মাণে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই স্টেডিয়ামে কিছু কিছু সমস্যা রয়েছে, আমরা দেখেছি যে বিশেষ করে এটা হাই অ্যান্ড লো, এটা লেভেলিং করার প্রয়োজন এবং এখানে ড্রেনেজ সিস্টেমে কিছু সমস্যা রয়েছে। তাছাড়া সিটিং অ্যারেঞ্জমেন্টেও এখানে সমস্যা রয়েছে। তো আমরা চাই যে আমাদের এই নওগাঁ জেলা স্টেডিয়ামকে জাতীয় মানের একটি স্টেডিয়ামে পরিণত করতে। মাঠের প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে খেলাধুলায় নওগাঁর ঐতিহ্য ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন খেলোয়াড়রা। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন মোহাম্মদ সালাহ। এখন একটাই প্রশ্ন, এরপর তিনি কোথায় যাবেন? গন্তব্য অজানা, রহস্য গভীর। আর সেই রহস্য ঘিরেই শুরু হয়েছে বিশ্বজুড়ে দৌড়। মিশরীয় রাজাকে পেতে নাকি উঠে পড়ে লেগেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। সত্যিই কি সৌদি প্রো লিগে এবার জুটি বাঁধবেন 2 তারকা? বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। অ্যানফিল্ডে একটা যুগের অবসান। লাল জার্সিতে অসংখ্য জয়ের গল্প লিখে বিদায়ের পথে মোহাম্মদ সালাহ। 438 ম্যাচ, 256 গোল আর 122টা অ্যাসিস্ট। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, একটা কিংবদন্তির স্বাক্ষর। কিন্তু বিদায়ের ঘোষণা শুরুর সঙ্গে সঙ্গে নতুন প্রশ্ন, কোথায় যাচ্ছেন মো সালাহ? ইউরোপে থাকবেন নাকি পাড়ি জমাবেন নতুন কোনো চ্যালেঞ্জের পথে? বাতাসে জোর গুঞ্জন, এই দৌড়ের সবচেয়ে এগিয়ে সৌদি ক্লাব আল নাসর। লক্ষ্য একটাই, সালাহকে এনে গড়া স্বপ্নের আক্রমণ ভাগ, যেখানে আগে থেকে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ভাবুন একবার, এক দলেই রোনালদো আর সালাহ, মাঠে নামলেই ঝড়, গ্যালারিতে উন্মাদনা, আর বিশ্বজুড়ে কোটি ভক্তের চোখ সেই এক ম্যাচে। তবে পথটা সহজ নয়। সালাহকে পেতে লড়াইয়ে আছে আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা, আল হিলাল, আল ইত্তিহাদ আর আল আহলি। সবার নজর এই সুপারস্টারের দিকে। আরও একটা বড় প্রশ্ন, রোনালদো কেন্দ্রিক দলে সালাহ কতটা মানিয়ে নেবেন? দুজনেই দলের প্রধান তারকা, দুজনই আক্রমণের কেন্দ্রবিন্দুতে। তাই একসঙ্গে খেললে কে নেবেন নেতৃত্ব, সেই উত্তরও এখনও অজানা। অ্যানফিল্ড প্রস্তুত বিদায়ের জন্য। ভক্তদের চোখে জল, মনে কৃতজ্ঞতা, আর সামনে এক অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর ভবিষ্যৎ। শেষ পর্যন্ত মোহাম্মদ সালাহ কোন পথ বেছে নেবেন? সৌদি আরবের ঝলকানি নাকি অন্য কোথাও? সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়, আর হয়তো বদলে যাবে ফুটবল বিশ্বের মানচিত্র। তানজিম ঐশী, স্টার নিউজ।
ম্যানচেস্টার সিটির কাছে হেরে আবারও মৌসুমের শেষ পর্যায়ে এসে লিগ শিরোপা হারিয়ে ফেলার মুখে আর্সেনাল। ইতিহাদে মিকেল আর্তেতার দলকে 2-1 গোলে হারিয়েছে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলা পেপ গার্দিওলার দল আর্সেনালের চেয়ে এখন পিছিয়ে মাত্র 3 পয়েন্ট। মিকেল আর্তেতার এমন হামাগুড়ি দিয়ে আর্তনাদ, মাথায় হাত দিয়ে ফ্যানদের ছটফটানি। কাই হাভার্টজের হেডটা জালে ঢুকলেই গল্পটা পাল্টে যেতেও পারত। ডি বক্সে হালান্ডকে আটকে রাখতে পারলেন না গ্যাব্রিয়েল মাগালিয়াস। যেন আটকানো গেল না লিগ শিরোপাটাও। সারা মৌসুম টেবিলের টপে থেকে শেষ দিকে এসে আবারও লিগ হারিয়ে ফেলার শঙ্কায় পড়ে গেল আর্সেনাল। প্রিমিয়ার লিগে মৌসুমের সবচেয়ে বিগ ম্যাচ, গ্যাব্রিয়েল মাগালিয়াস আর আর্লিং হালান্ডের এমন কাণ্ড অন্তত তাই প্রমাণ করে। আর সেই ম্যাচটা জিতেই নিল ম্যানচেস্টার সিটি। লিগ জিততে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না পেপ গার্দিওলার দলের। 18 মিনিটে রায়ান শেরকির গোলে লিডও পায় সিটিজেনরা। তবে এর 2 মিনিট বাদেই মস্ত বড় ভুল করে বসেন জিয়ানলুইজি দোনারুমা। কাই হাভার্টজ স্কোরশিটে নাম তোলেন আর বন্ধ হয়ে যায় সিটির উদযাপন। ম্যাচের বাকি সময়টাতে পজিশন ধরে রেখে আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিকরাই। 65 মিনিটে পেয়ে যায় ফলাফল। আপাতত 33 ম্যাচ শেষে 70 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। অন্যদিকে 32 ম্যাচ খেলা সিটির পয়েন্ট 67। আগামী বুধবার রাতে বার্নলিকে হারালেই পয়েন্ট তালিকার 1 নম্বরে চলে যাবে পেপ গার্দিওলার দল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও। কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।